শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মমতা ব্যানার্জিকে তারই বিধানসভা এলাকায় পরাজিত করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী জয়ের পর থেকেই নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। কোথাও আগুন লাগানো হচ্ছে, কোথাও মাদ্রাসায় হামলা চলছে। এদিকে আজ ফাঁস হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সকল কুকর্ম। সে ভোট চুরি করে নির্বাচিত হয়েছে, মমতা ব্যানার্জি আজকে সবকিছু প্রকাশ্যে এনেছে। নরেন্দ্র মোদীও এই মুহূর্তে বিপদে পড়েছে, অনেকেই পদত্যাগ করে। আজকে একটা খবর দেখছি যে ক্ষমতা নিয়েই খড়গহস্ত মুখ্যমন্ত্রী থালাপতি 717টি মদের দোকান বন্ধের নির্দেশ। অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দু অধিকারী সরকারের। বেআইনি নির্মাণের ক্ষেত্রে বুধবার নবান্নে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানান, যে কোনো অবৈধ নির্মাণের ক্ষেত্রে তার সরকার জিরো টলারেন্সের নীতিতে হাঁটবে। আর রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তেজনার ঝড়। ক্ষমতা গ্রহণের পরেই একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বিজয়। তার ভাষায় সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এমন সংস্কৃতির বিরুদ্ধে সরকারকে দাঁড়াতেই হবে। তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম আলোচনার কেন্দ্রে, এস কীর্তনা। মাত্র 29 বছর বয়সেই তিনি ইতিহাস করেছেন। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়া থালাপতি বিজয়ের নবগঠিত টিভিকে সরকারের মন্ত্রিসভায় কনিষ্ঠতম সদস্য হিসাবে জায়গা করে নিয়েছেন এই তরুণ। এইভাবেই বিভিন্ন বিষয় নিয়ে ভারতের রাজনীতিতে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি। আজকে শুভেন্দু অধিকারী বিপদে পড়ে তার কুকর্মগুলা প্রকাশ্যে আসে। নির্বাচনে ভোট চুরি করে শুভেন্দু অধিকারী বিজয়ী হয়েছে, এইটা এখন দেশের প্রত্যেকটা মানুষ বলতেছে। ভারতে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি হয় মমতা ব্যানার্জির অ্যাকশনে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে থালাপতি বিজয় থেকে শুরু করে নরেন্দ্র মোদীও কিন্তু বিপদে পড়ে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভারতের বর্তমান অবস্থা এবং শুভেন্দু অধিকারী যে বিশেষ করে বিপদে পড়ে এইটা দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর হবে নাই বা কেন? রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন শুভেন্দু। এই প্রভাবশালী রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে তারই বিধানসভা এলাকায় পরাজিত করেছেন। দায়িত্ব গ্রহণের পরই শুভেন্দু অধিকারী সময় নষ্ট না করে নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার 48 ঘন্টার মধ্যে তিনি 1 ডজনেরও বেশি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শুভেন্দুর উদ্দেশ্য বিগত 15 বছর রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসনকালে যে ক্ষতি হয়েছে তার প্রতিকার করা। শুভেন্দু অধিকারী যে 14টা সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়ে আপনাদের জানাই। সিদ্ধান্ত 1, রাস্তায় নামাজ এবং লাউড স্পিকারের নিয়ন্ত্রণ। রাস্তা বা খোলা জায়গায় নামাজ পড়া বন্ধ থাকবে, লাউড স্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে, পাথর ছোড়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিদ্ধান্ত 2, ভোট পরবর্তী হিংসার মামলা পুনরায় খোলা। 2021 বিধানসভা নির্বাচন এবং 2023 পঞ্চায়েত নির্বাচনের পরের হিংসার মামলাগুলো আবার খোলা হবে। আগের সরকার যেসব মামলা বন্ধ করেছিল সেগুলো নতুন করে তদন্ত হবে। সিদ্ধান্ত 3, নিহত বিজেপি কর্মীদের জন্য বিচার। গত 15 বছরে নিহত 312 জন বিজেপি কর্মীর পরিবারের জন্য ন্যায় বিচারের ব্যবস্থা করা হবে বলে দাবি। সিদ্ধান্ত 4, সাম্প্রদায়িক হিংসার ঘটনায় কঠোর আইন। যেসব ব্যক্তি সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হবে। পুলিশকে আরও স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত 5, গরু পাচার রোধে কড়া পদক্ষেপ। বেআইনি গরু পাচার সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত হাট চালু থাকবে, অবৈধ হাট বন্ধ করা হবে। সিদ্ধান্ত 6, সিন্ডিকেট এবং অবৈধ খনির বিরুদ্ধে অভিযান। জেলা ও ব্লক স্তরের সিন্ডিকেট নেটওয়ার্ক ভেঙে দেবার নির্দেশ। অবৈধ খনন বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সিদ্ধান্ত 7, সীমান্তে বিএসএফ এর জন্য জমি হস্তান্তর। 45 দিনের মধ্যে সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফকে জমি দেওয়া হবে। সীমান্তে বেআইনি অনুপ্রবেশ রোধ করাই লক্ষ্য। সিদ্ধান্ত 8, অপরাধীদের নিরাপত্তা প্রত্যাহার। যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে তাদের সরকারি নিরাপত্তা তুলে নেওয়া হবে। নিরাপত্তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত 9, কেন্দ্রীয় প্রকল্প চালু। কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো আগে রাজ্যে চালু হয়নি সেগুলো এবার কার্যকর করা হবে। সিদ্ধান্ত 10, নতুন ফৌজদারি আইন কার্যকর। ভারতীয় ন্যায় সংহিতা পশ্চিমবঙ্গে চালু করার ঘোষণা। সিদ্ধান্ত 11, তৃণমূল নিযুক্ত সদস্যদের অপসারণ। বিভিন্ন সরকারি বোর্ড এবং সংস্থা থেকে তৃণমূল নিযুক্ত চেয়ারম্যান এবং সদস্যদের সরিয়ে দেবার নির্দেশ। সিদ্ধান্ত 12, আইএএস এবং আইপিএস অফিসারদের কেন্দ্রীয় প্রশিক্ষণ। রাজ্যের আইএএস অফিসারদের কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মসূচিতে পাঠানো হবে। সিদ্ধান্ত 13, সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি। সরকারি চাকরির সর্বোচ্চ বয়স 40 থেকে বাড়িয়ে 45 করা হয়েছে। তরুণদের জন্য চাকরির সুযোগ বাড়বে বলে দাবি। সিদ্ধান্ত 14, জনগণনা চালু করার ঘোষণা। জনগণনা প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে। আগে এই কাজ আটকে ছিল বলে দাবি করা হয়েছে।
রাজ্য জুড়ে অবৈধ গবাদি পশু বাণিজ্যের বিরুদ্ধে কড়া অবস্থান নিল নতুন সরকার। সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই বেআইনি গবাদি পশু পরিবহন না হয় এবং এলাকার মধ্যে থাকা অবৈধ গবাদি পশুর আস্তানা, শেড এবং হাটবাজারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। রবিবার পুলিশ কর্তাদের দপ্তর থেকে জারি হওয়া এক নির্দেশিকায় বলা হয়েছে, বৈধ লাইসেন্সপ্রাপ্ত গবাদি পশুর হাট এবং বাজার ছাড়া অন্য কোনো বেআইনি ব্যবসা চলতে দেওয়া যাবে না। সমস্ত থানাকে নিয়মিত তল্লাশি চালিয়ে অবৈধ পরিবহন, মজুত বা পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে গোমাংস নিয়েও নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। এই বিষয়ে আমার কলিগ অনির্বাণ সিংহ রায়ের সঙ্গে কথোপকথনে কি উঠে এলো, আসুন দেখি। বেআইনি কসাইখানা, গোমাংস বিক্রেতারা সাবধান, অর্থাৎ যারা আইন মেনে কাজ করছেন এখানে কিন্তু তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুব স্পষ্ট করে এটা বলা হয়েছে। আমি চিঠিটা দেখাই, সেখানে 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে সেটা আগে আপনাদের দেখাই এবং তারপরে আমরা আবার আলোচনায় আসবো। কি বলা হয়েছে পরের পয়েন্টে দেখুন। কি বলা হয়েছে, এখতিয়ারভুক্ত এলাকায় পরিচালিত অবৈধ গবাদি পশুর হাট, বাজার, কসাইখানা, অবৈধ খনিজ উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা নিশ্চিত করতে হবে যে খনিজ উত্তোলন এবং গবাদি পশু ব্যবসার সংক্রান্ত লাইসেন্সপ্রাপ্ত বৈধ কার্যক্রমগুলো স্থানীয় গুন্ডা, দালাল বা চাঁদাবাজদের কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই নির্বিঘ্নে পরিচালিত হয়। সকল সংশ্লিষ্ট কর্মকর্তা পশু জবাই নিয়ন্ত্রণ আইন 2014 বিধানাবলীর কঠোর প্রয়োগ নিশ্চিত করবেন। খুব স্পষ্ট করে এটা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি রাস্তায় নামাজ পড়া বন্ধ করতে বলেছেন? এই প্রশ্নটা সামনে রেখে বিবিসি একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টে বলা হচ্ছে, ভারতীয় সংবাদ মাধ্যমকে বিজেপি নেতা এবং ব্যারাকপুরের সাবেক এমপি অর্জুন সিং এর দেওয়া এই বিবৃতির পরে হইচই হচ্ছে সারা দেশ জুড়ে। অর্থাৎ অর্জুন সিং এই বক্তব্য রেখেছে যে শুভেন্দু অধিকারী রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করেছে। ভারতের অনেকগুলো রাজ্যে, স্বয়ং একেবারে দিল্লিতেই দেখেছেন যে নামাজ পড়ারত মানুষের পেছনে, মুসল্লির পেছনে যে পেছন দিক দিয়ে পুলিশ লাথি মারতে। এখন আমি এই নির্বাচনের পরপরই বলেছিলাম যে শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার সাথে সাথে মুসলমানদের শান্তি নষ্ট হয়ে গেল। সেখানে যারা বাংলাদেশ থেকে বহু আগে যারা স্থায়ী হয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, তারা আতঙ্কে থাকবে এবং বিরোধী দলকে মোকাবেলা করা হবে যে তাদের দলের অধিকাংশ সদস্য বা সমর্থক অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান, এবং তাদেরকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ ছাড়া করার একটা প্রক্রিয়া শুরু হবে। এবং তার একটা এই অংশ, সে যে মুসলিম বিরোধী এবং কোন রাজ্যে এইগুলো নিয়ে দলমত নির্বিশেষে সবাই প্রতিবাদ করেছে। রাস্তায় যে নামাজ পড়া, শুক্রবারের সময় যেটা হয়, মসজিদ যদি ছোট হয় যে অঞ্চলে, সেখানে নামাজ পড়তে সবাই মসজিদে যায়। জায়গা না হলে মসজিদ ছাপিয়ে অনেকে রাস্তার উপরে বা রাস্তার পাশে সংলগ্ন এলাকায় যেখানে জায়গা পায় সেখানেই তারা নামাজ পড়ে। এটা রীতি, এটা যেমন বাংলাদেশেও হয়, এটা ভারতেও হয়। এতকাল সমস্যা হয়নি, কিন্তু বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে সেখানে সেখানে সেই সমস্যাগুলো হচ্ছে। ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম এই বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াও এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তুলে ধরেছে। ইন্ডিয়া টুডে টিভিকে অর্জুন সিং বলেন, ক্যাবিনেট মিটিং এ মুখ্যমন্ত্রী একাধিক নির্দেশ দিয়েছেন। রাস্তায় নামাজ পড়া বরদাস্ত করা হবে না। মসজিদে নামাজ পড়লে কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তায় পড়া যাবে না। এটা বলে একটা প্রাথমিক একটা ধারণা দিল যে তুমি মসজিদের মধ্যেই ঢুকে নামাজ পড়বা, তার বাইরে নামাজ পড়তে পারবা না। এর আগেও একাধিকবার বিজেপির বিভিন্ন নেতাদের রাস্তা আটকে নামাজ পড়ার বিরুদ্ধে কথা বলতে শোনা গেছে। অর্জুন সিং আরো বলেন, গরু পাচার, চোরা কারবার এবং পুলিশের উপর ইট পাটকেল ছোড়ার বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। যাই হোক, বোঝা যাচ্ছে যে এই যে কাহিনীটা অনেক দূর বাড়াবে। গত বছর কলকাতা রেড রোডে ঈদের নামাজ আয়োজনের অনুমতি প্রথমে দেয়নি সেনাবাহিনী। কলকাতার এই রাস্তাটি সেনাবাহিনীর অধীনে আছে, কারণ হিসেবে বলা হয়েছিল সেনার অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। তবে পরে নিজের অবস্থান থেকে সরে আসে সেনাবাহিনী এবং অনুমতি দেয়। তবে রেড রোডে নামাজ পড়া নিয়ে আপত্তি ছিল বিজেপির একাধিক নেতার। 15 বছরের তৃণমূল জামানার শেষে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। বুধবার 13ই মে ছিল রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের প্রথম দিন। বৃহস্পতিবারও চলবে শপথ গ্রহণ। এদিন ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শপথ গ্রহণের পর বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তৃণমূলের একাধিক বিধায়ক আমার কাছে এসেছে, তারা আমাকে বলেছে স্বাধীনতা পেলাম।
তবে এ নিয়ে কোনো তৃণমূল বিধায়কের নাম করেননি, এমনকি বিশদে আর কিছু বলতেও চাননি। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেবার সঙ্গে সঙ্গেই নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়তে হয়েছে তাকে। তবে একই সঙ্গে তিনি নন্দীগ্রামের মানুষকে আশ্বস্ত করে বলেন, নন্দীগ্রাম ছাড়লেও সেই অভাব বুঝতে দেব না। যিনি বিধায়ক হন তিনি নন্দীগ্রামের মানুষকে কোনো অভাব অনুভূত হতে দেবেন না। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনবো। একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। আমি বিজয় মিছিল বলছি না, আমাদের নেতা সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন ধন্যবাদ জ্ঞাপন করতে। অন্যকে অসুবিধায় না ফেলে, উত্তক্ত না করে, অনিচ্ছুক লোকের গায়ে আবির বা ফুল না ছুড়ে খুব ভদ্রভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে আমি আমার নেতা, আমার প্রদেশ সভাপতির নির্দেশ মেনে ভবানীপুরে আজকে বিকেল 5টা থেকে 7টা আমি পুরো এলাকার মানুষকে যতটা পারি ওই 2 ঘন্টার মধ্যে মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে যাব অভিনন্দন যাত্রায়। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজ 143 জন বিধায়ক সারাদিন শপথ নেবেন, কালও শপথ গ্রহণ চলবে। এই বিধানসভার কাজ, সরকার দায়বদ্ধ থাকবে বিধানসভার কাছে, বিধানসভায় গোপন কিছু থাকবে না। সরকার হচ্ছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। একই সঙ্গে এদিন শুভেন্দু জানান তার কনভয়ের বহর ছোট করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী আমাদের পথপ্রদর্শক, উনি গাড়ির কনভয় ছোট করেছেন। আমিও বলেছি আমার কনভয়ে অপ্রয়োজনীয় গাড়ি রাখার দরকার নেই। তিনি জানান এদিন সন্ধে 5টা থেকে 7টা পর্যন্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে ভবানীপুরে থেকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। অনিচ্ছুকদের গায়ে আবির ও ফুল ছোড়া হবে না বলেও জানিয়েছেন তিনি। কি বললেন শুভেন্দু অধিকারী, এবার সেটাও শুনবো। আমি ওয়েলকাম করেছি এবং আমি ওনার টুইট দেখার পরে, মানে খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক। স্বচ্ছ ভারত অভিযান থেকে রাষ্ট্রবাদের উত্থান, ভারতীয় সংস্কৃতি থেকে সনাতন সংস্কৃতির জাগরণ, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। তাই তিনি যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। আমি 2 জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। আমি বিজয় মিছিল বলছি না, আমাদের নেতা সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন ধন্যবাদ জ্ঞাপন করতে। অন্যকে অসুবিধায় না ফেলে, উত্তক্ত না করে, অনিচ্ছুক লোকের গায়ে আবির বা ফুল না ছুড়ে খুব ভদ্রভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে আমি আমার নেতা, আমার প্রদেশ সভাপতির নির্দেশ মেনে ভবানীপুরে আজকে বিকেল 5টা থেকে 7টা আমি পুরো এলাকার মানুষকে যতটা পারি ওই 2 ঘন্টার মধ্যে মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে যাব অভিনন্দন যাত্রায়। যদিও এই বিষয়ে বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এই বিষয়ে যিনি বলছেন তিনিই বলতে পারবেন। আমরা আগে বিরোধী ছিলাম, মাঝে ক্ষমতা এসেছিলাম, আবার বিরোধী হয়েছি, এভাবেই পরিবর্তন হয়। কি বললেন তৃণমূলের মুখ্য সচেতক ফিরহাদ হাকিম, শুনবো। লাইফ এক জায়গায় থেমে থাকে, সেরকম আমরা বিরোধীতে ছিলাম, 15 বছর আবার শাসন ক্ষমতায় ছিলাম, এখন আবার বিরোধীতে রয়েছি। বিরোধীদের যে কর্তব্য সরকারের দৃষ্টিতে দেখিয়ে দেওয়া যে কোনটা ভুল হচ্ছে, কোনটা অন্যায় হচ্ছে, কোনটা মানুষের পক্ষে হচ্ছে না, সেই কাজটা গণতন্ত্রের বিরোধীদের যে কাজটা দিয়েছে সেই কাজটাই আমরা করবো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে তাকে নাকি বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক বলেছে তারা নাকি বা স্বাধীনতা পেল। আমি এটা নিয়ে কিছু বলবো না, ওনাকে কে কী বলেছে না বলেছে, কিন্তু আমরা স্বাধীন দেশের মানুষ এবং স্বাধীনভাবেই আছি।
আমাদের কাজ যখন মানুষ যেটা দিয়েছে, এখন আমাদের বিরোধিতার কাজ, মানে বিরোধী আসনে বসার কাজ এবং গঠনমূলক বিরোধিতা, বিরোধিতার নামে বিরোধিতা না, গঠনমূলক বিরোধিতা, সেই কাজটা আমরা করব। 15 বছরের তৃণমূল জামানার শেষে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। বুধবার 13ই মে ছিল রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের প্রথম দিন। বৃহস্পতিবারও চলবে শপথ গ্রহণ। এদিন ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শপথ গ্রহণের পর বিস্ফোরক দাবি করেছেন তিনি বলেন, তৃণমূলের একাধিক বিধায়ক আমার কাছে এসেছে, তারা আমাকে বলেছে স্বাধীনতা পেলাম, তবে এ নিয়ে কোনো তৃণমূল বিধায়কের দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।